এই গরমের সিজনে আম দিয়ে যে কত ধরনের রেসিপি করা যায়, তো দেখি অনেক ধরনের আমের আচার বানাতে। এদিকে সত্যি বলতে আমি তেমন একটা ভালো আচার বানাতেই পারি না। কেন জানি আমার হাতের আচারগুলো সবসময় কোনো না কোনো ভাবে নষ্ট হয়ে যায়। তাই অন্য কারো আচার খেলে আমার কাছে এত বেশি ভালো লাগে, আর আমি ভাবি এই ধরনের আচার আমি কেন বানাতে পারি না। যাই হোক, তবে আমের দিন চলে যাচ্ছে, আমের যদি আচার না বানাই তো আর কেউ বানিয়ে খাওয়াবে না। আমার তো মা অসুস্থ, যাক নিজে যেরকম পারি ওরকম ভাবেই বানিয়ে খেয়ে নিব। আর বুঝতে পারছিলাম না কি ধরনের আচার দিব। এদিকে আমি আবার যেই ধরনের আচার দেই সেই ধরনের আচার আবার আমার শ্বশুর বাড়ির মানুষ খেতে পছন্দ করে না। কারণ আমি এক ফোঁটা মিষ্টিও দেই না আচারের ভেতরে, একদম লো, মানে একদম মিষ্টি ছাড়া। আমার মতে ভাত দিয়ে যে আচারটা খাওয়া হয় সেটার মধ্যে মিষ্টি দিলে সেটা আবার খেতে কেমন হয়, আমার কাছে একদম মিষ্টি ছাড়া আমের আচারটা অনেক বেশি ভালো লাগে। সো আজকে ওই ধরনের আমের আচার এবার আবার খুব ইচ্ছা হয়েছিল আমের ঝুরি আচার খাবো। ইউটিউবে একটা রেসিপি দেখেছিলাম, তো ওইটাকে ফলো করে বানাচ্ছি। তবে নিজের মতো বানাবো, ওনার মতো না, কারণ ওনারা হচ্ছে চিনি দিয়েছে, আমি আবার ছোটবেলা আমার মা বলতো আমার আমের রাশি অনেক খারাপ, আমি যেদিন আম শুকা দেই সেদিনই বৃষ্টি নামে। তো আমার ক্ষেত্রেও না, বড় হওয়ার পরে এই জিনিসটা হয়। একে তো তেমন একটা আমের আচার দেওয়া হয় না, তাও অল্প পরিমাণে দেই পারলে, আর সেটাও আবার বৃষ্টি নেমে যায়। আমগুলোকে খুব সুন্দর করে ধুয়ে ছিলে নিয়েছি, তারপর হচ্ছে এখন একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি, কারণ আজ তো ইদানিং আমি খেতে পারি না, অতিরিক্ত টক থাকে। তো এভাবে ঝুরি করে নিলে কিন্তু খেতে বেশ সুবিধা হবে। আম ছেলার পর্যায়ে দোয়া করছিলাম যেন বৃষ্টি না নামে, ওই যে আকাশ মেঘলা হয়ে গিয়েছে। আকাশে রোদ না থাকলে আসলে যেভাবে সহজ পদ্ধতিতে আমগুলোকে শুকিয়ে নিবেন সেই পদ্ধতিটা আপনাদেরকে দেখাবো। প্রথমে হচ্ছে আমি একটা এরকম কাপড় নিয়ে নিয়েছি, একদম পরিষ্কার একটা কাপড় নিয়েছি, এটাকে ধুয়ে নিয়েছি যাতে করে পরিষ্কার হয়। তারপর হচ্ছে এখন আমি আমগুলোকে এটার ভেতরে মুট করে দিয়ে এভাবে করে এই রসগুলো বের করে ফেলবো। এতে করে এই আমের যে অতিরিক্ত টক ভাবটা সেটাও চলে যাবে, প্লাস আমটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তাতে যদি ঘরে আপনি বাতাসেও দেন, বাতাসেও খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। সো এই কারণে হচ্ছে আমি রসগুলোকে বের করে নিলাম। এখন হচ্ছে এখানে বিছিয়ে দিচ্ছি, এভাবে আমি ছড়ায় ছড়ায় বিছিয়ে দিয়ে একটু হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া আর সামান্য একটু লবণও দিব। লবণটা না দিলেও মনে হয় ভালো হয় যদি রোদ্রে না শুকাতে পারেন। আমি সামান্য দিলাম, আমার কাছে মনে হলো ভালো। দিয়ে আলতো করে মেখে মেখে আমি এগুলোকে সব মশলাগুলো সেট করে নিচ্ছি। তারপর হচ্ছে এটাকে ছড়িয়ে ছড়িয়ে এই পাত্রটার মধ্যে শুকা দিয়ে দিব। ফার্স্টে হচ্ছে আমি একটু রোদে দেওয়া ট্রাই করেছিলাম, তারপর দেখলাম আকাশ মেঘলা, ঘরে এনে আমি একটা ফ্যানের নিচে এটাকে দিয়ে দিয়েছিলাম। সো ফ্যানের নিচে এটা খুব সহজে শুকিয়ে গিয়েছে। আবার মাঝে মাঝে আমি একটু চুলা যখন হাই হিটে ছিল তার নিচেও রেখে দিয়েছিলাম, মানে চুলার নিচে রেখে দিয়েছিলাম। চুলার নিচে রাখলে আসলে কি হয়, কেমন জানি একটা সেদ্ধ সেদ্ধ ভাব চলে আসে, মানে একটা ভাবসা ভাব চলে আসে। তো এই কারণে হচ্ছে চুলার নিচে না দিয়ে ফ্যানের নিচে হয়তো বা দেওয়া ভালো। তো যাই হোক, এগুলো যখন ঝরঝরা হয়ে যাবে শুকাতে শুকাতে, তখন বুঝবেন যে একদম পারফেক্ট একটা আচার বানানোর জন্য। দেখেন কি সুন্দর ঝরঝরে হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এগুলোকে এখন আচার বানিয়ে ফেলবো, বেশি দেরি করব না, যেহেতু ঘরে শুকাইছি, রোদ্রে নাই জন্য এগুলো ছাতকুড়া পড়ে যেতে পারে। তো যাই হোক, এখন হচ্ছে আমি 1 বোতল তেল দিয়ে দিয়েছি কড়াইয়ের ভেতরে। তারপর সেখানে দিয়ে দিলাম শুকনা মরিচ এবং বেশি করে রসুন। রসুনের ফ্লেভারটা আচারের মধ্যে আমার বেশ ভালো লাগে, বোয়া দিয়ে বা ভাত দিয়ে খেতে। এ কারণে আমি খুব বেশি পরিমাণে রসুন দিয়েছি। তো এগুলাকে আমি হালকা ভেজে নিব, খুব বেশি ভাজবো না। আমি জানি আমার থেকে আপনারা অনেক বেশি ভালো আচার বানাতে পারেন, আমি শুরুতেই বলেছি আমি আচার বানানোতে তেমন একটা পারদর্শী নই। তবে সত্যি বলতে আজকের আচার বানানোটা অনেক বেশি মজা হয়েছে। কেন জানি যখন আমি ক্যামেরা অন করি, খুব আস্তে ধীরে রান্না করি, আমার রান্নাগুলো খুব ভালো হয়। এই আচারটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল, একদম মানে পারফেক্ট হয়েছিল। এটা বোয়া দিয়ে খেতে বেশ ভালো লাগে, আমি তো নিয়মিত এখন এটা দিয়ে ভাত খাই বা বোয়া খাই, এছাড়া আমার আসলে মুখে রুচিতেই আসে না। সো যাই হোক, এখন হচ্ছে আমি আমগুলোকে দিয়ে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, যেহেতু বেশ পরিমাণে হলুদ মরিচ আমি মাখানোর সময় দিয়ে দিয়েছি রৌদ্র শুকানোর আগে। সো এখন আমি আর কোনো ধরনের মশলা দিচ্ছি না, একদম সাদামাটা একটা তেলের আচার হবে, মানে এখান থেকে তেলটাই খাবো। সামান্য পরিমাণে লবণ দিলাম, তারপর হচ্ছে এখন নাড়াচাড়া করতে হবে। এই তো খুব লো হিটে রান্না করছি আমি, একদম হাই হিটে দিব না, আমি চাই না আমগুলো আরো বেশি শক্ত হয়ে যাক। একদম মিডিয়াম আছে আমি এটাকে সুন্দর করে রান্না করে নিব। একদম সামান্য পরিমাণে একটু চিনি দিয়েছি, এতে করে স্বাদটা ব্যালেন্স হবে। আমি কিন্তু মিষ্টি হওয়ার জন্য চিনিটা এখানে দেই নাই, জাস্ট অতিরিক্ত টক ভাবটা কমানোর জন্য, একটু স্বাদটা ব্যালেন্স করার জন্য হালকা করে চিনি দিয়েছি। কারণ আমার ভাতের সাথে চিনিওয়ালা মানে আচারটা খেতে কেমন জানি লাগে, মানে মানুষ কিভাবে যে মিষ্টি আচার দিয়ে ভাত খায় আমি আসলে কখনোই বুঝি না বিষয়টা। অনেকেই খেতে পছন্দ করে না, আমার কাছে, আমার ফ্যামিলির কাছে ভালো লাগে না। মিষ্টি আচারটা শুধু শুধু খাওয়া যায়, এমনি এমনি খাওয়া যায়, ওইটা হিসেবে ঠিক আছে, কিন্তু ভাত দিয়ে খেতে গেলে আমার মনে হয় একটু কম মিষ্টি থাকলে ভালো। আর বিশেষ করে আমরা যারা মিষ্টি খেতেই পারি না তাদের জন্য এরকম চিনি ছাড়া একদম কি বলে ঝাল ঝাল একটা আচার, টক ঝাল আচারটাই ঠিক আছে।
তো যাই হোক, এই পর্যায়ে এখন আমি পাঁচফোড়নগুলো দিয়ে দিচ্ছি। আমার না পাঁচফোড়নটা সবসময় 19-20 হয়ে যায়, বেশি হয়ে যায়, কম হয়ে যায়। সো আমি সবসময় ভয় থাকি বেশি দিলে আবার মশলা বেশি হলে তিতা তিতা লাগে। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আজকে খুব সুন্দরভাবে আমার আচারটা তৈরি হয়ে গিয়েছে। এই দেখুন আমি ঠান্ডা করে আমার বয়মের ভেতর ভরে নিয়েছি এবং এটা এত বেশি সুন্দর হয়েছে দেখতে এবং খেতেও মাশাআল্লাহ অনেক বেশি ভালো হয়েছে। আপনারাও চাইলে বাসায় এভাবে ট্রাই করে আমাকে জানাতে পারেন।